ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতার বহর বেড়েই চলছে। গত 10 মাসে 4টি ক্ষেত্রে ডক্টর ইউনূস প্রশাসনের কূটনৈতিক বিপর্যয় হয়েছে। বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। এনসিপির অবস্থা দেখেন, পুরা চিমনি ছাড়া অবস্থা, আর কি চিমনি ছাড়া অবস্থাই বলে জানি না। এদিকে ডক্টর ইউনূস 4টি ভুলের কারণে মহাবিপদে পড়েন। দেশে অস্থিতিশীল পরিবেশ হওয়াতে ক্ষমতাও হারাতে পারেন। শেখ হাসিনা এবার বিশাল সুযোগ পেয়েছে, যে কোনো সময় দেশে নতুন পরিস্থিতি হবে। ডক্টর ইউনূস সরকার থেকে সমর্থন সরিয়ে নিতে পারে জামাত, এটাই রাজনীতি। প্রয়োজনে নিবে। ইউনূস তো আর ইউনূস নবী না, তার প্রতি সমর্থন সরিয়ে নেওয়াটা একদম স্বাভাবিক যদি তিনি সঠিক লাইনে না থাকেন। মানুষের খুব এখন কেবলমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধের ভিতরে সীমাবদ্ধ না। মানুষের খুব এই 9 মাসে এই উপদেষ্টারা কি করেছে? আওয়ামী লীগ মিছিল মিটিং করতেছে, ব্যবসায়ীরা অক্ষত অবস্থায় আছে, তারা এখন টাকা দেয় আওয়ামী লীগের মিছিল করার জন্য, আওয়ামী লীগকে বুজুর বাসনের জন্য কাজ করতেছে, আওয়ামী লীগের কাছে পয়সা খেয়ে। দর্শক, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চলছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরই বিচার প্রক্রিয়া চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেটাকে কেন্দ্র করে নতুন নতুন অনেক আলোচনা সামনে আসছে। এবার শেখ হাসিনার নামে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তার ঢাকার যে বাড়ি সুধা সদন, ডক্টর ইউনূসের যে সহচরগুলো রয়েছে, চেলা চামুন্ডা চামচা বাছুরগুলো রয়েছে, এরা এত ভাটপার, মানে ভাই ভাটপারের একটা লিমিটেশন থাকে, একটা সবকিছুর একটা সীমারেখা থাকে। বদলির জন্য 20 কোটি টাকা খেয়ে ফেলেছে। যে ছেলেটা 20 টাকা রিক্সা ভাড়া দেওয়ার সামর্থ্য ছিল না আজ থেকে 11 মাস পূর্বে, সে এখন একটা বদলির জন্য 20 কোটি টাকা দুর্নীতি করে। জুলাই আগস্ট আন্দোলনটির রাজনৈতিক শক্তির নেতৃত্বের শক্তি যোগান দিল জামায়াতে ইসলামী, জনশক্তি যোগান দিল জামায়াতে ইসলামী। আন্দোলনের কোনো কৃতিত্ব এখন পর্যন্ত পেল না জামায়াতে ইসলামী। বাংলাদেশে কি খেলা করতে চলেছে? এবার কি জাতিসংঘের সাহায্য নিয়ে ফের বাংলাদেশে সক্রিয় হতে চলেছে হাসিনার দল? এই প্রশ্নগুলো উঠছে কারণ একটি বিষয় প্রকাশ্যে এসেছে যে জাতিসংঘ নাকি এবার রাজনৈতিক ক্ষেত্রে দল বদল করতে পারে, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে গিয়ে কথা বলতে পারে জাতিসংঘ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের ব্যর্থতাগুলোকে সামনে তুলে ধরে অনেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরাসরি কথা বলতেছে, অনেকে ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলে তার বিরুদ্ধে আন্দোলন করতেছে, আবার অনেকে তো আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আওয়ামী লীগের পক্ষ হয়ে তারা রাজপথে আন্দোলন করে, অনেক কিছু করে এবং ডক্টর ইউনূসকে বিদায় করার চেষ্টা করে। দর্শক শ্রোতা, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন সময় বিভিন্ন দিকে যায়। একদিকে জাতিসংঘ আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়া নিয়ে, অন্যদিকে ডক্টর ইউনূসের এই ব্যর্থতাগুলো তুলে ধরা নিয়ে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয় এবং এই বিষয়গুলো নিয়ে ইম্পর্টেন্ট অনেক তথ্য আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকলি দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি দেখবেন। আসুন আমরা কথা বাড়ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ডক্টর ইউনূস সরকারের কূটনৈতিক বিপর্যয় ও ব্যর্থতার বহর বেড়েই চলছে। গত 10 মাসে 4টি ক্ষেত্রে ডক্টর ইউনূস প্রশাসনের কূটনৈতিক বিপর্যয় হয়েছে। প্রশ্ন হলো, এত বাঘা বাঘা বিদেশি পাসপোর্টধারীদের নিজ প্রশাসনে নিয়েও কেন ডক্টর ইউনূসের কূটনীতির এমন বেহাল দশা? সূত্রগুলো বলছে, পররাষ্ট্র উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সাথে প্রধান উপদেষ্টার দপ্তরের দ্বন্দ্ব, গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারীর খবরদারিতে একের পর এক হাস্যরসের ঘটনা তৈরি হচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে যে 1 মাসের মধ্যে ডক্টর ইউনূসকে কূটনৈতিক ইস্যুতে দুইবার ব্যাপক লজ্জায় পড়তে হয়েছে। এর মধ্যে রাজনৈতিক দল নিষিদ্ধ ও মানবাধিকার ইস্যুতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপ বাড়ছে ইউনূস সরকারের উপর। কূটনৈতিক বিপর্যয়ের মধ্যে ডক্টর ইউনূসের দপ্তরের মাথা ব্যথা এখন জাতিসংঘের মতো বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ। বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের জন্য আইন সংশোধন করায় উদ্বিগ্ন জাতিসংঘ। 16 জুন জেনেভায় জাতিসংঘের 59তম মানবাধিকার পরিষদে তুলে ধরা বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানানো হয়। হাইকমিশনার অফিস প্রচারিত বিবৃতিতে ভলকার তুর্কের বক্তব্য তুলে ধরা হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অন্যায্যভাবে সংগঠনের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করছে। সম্প্রতি সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের সংশোধনী জারি করে অন্তর্বর্তী সরকার। এই অধ্যাদেশের আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়। জাতিসংঘের উদ্বেগ এমন সময় এসেছে যখন ডক্টর ইউনূস ও তার দপ্তর কূটনৈতিক ক্ষেত্রে একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 4টি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিপর্যয়ের কথা বলছি, তার মধ্যে 2টি ঘটেছে একই মাসে, চলতি জুনে। এই জুন মাসে জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের নিজ শহরে অনুষ্ঠিত হয়েছে 3য় ওশান কনফারেন্স। 9 জুন থেকে 13 জুন পর্যন্ত আয়োজিত এই সম্মেলনে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ফ্রান্স ও কোস্টারিকা যৌথভাবে আয়োজন করেছিল এই সম্মেলনের আগের রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রো অংশগ্রহণকারী সকল রাষ্ট্র ও সরকার প্রধানদের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন।
ডক্টর ইউনূস চেয়েছিলেন সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট ম্যাক্রোর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে বসতে। তা নিয়ে বাধে বিপত্তি। ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়, সম্মেলন উপলক্ষে যাদের প্যারিস যাওয়ার কথা এমন অনেক রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে প্রেসিডেন্ট ম্যাক্রোর দ্বিপক্ষীয় বৈঠকের ব্যবস্থা সেরে ফেলা হয়েছে। ডক্টর ইউনূসের সাথে বৈঠক করার জন্য প্রেসিডেন্ট ম্যাক্রোর আর সময় হবে না। তারপরও বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা ও প্যারিসে ব্যাপক চেষ্টা চলেছে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের জন্য, কিন্তু শেষ পর্যন্ত আর সেটা হয়নি। শেষমেশ ডক্টর ইউনূস তার ফ্রান্স সফরের কর্মসূচি বাতিল করে দেন। শুধু ফ্রান্স নয়, সাথে বাতিল করেন স্পেন সফর। সে সফরেও একই ঘটনা ঘটেছে। এর বদলে যান যুক্তরাজ্যে, সেখানে গিয়ে ঘটে আরো বিপর্যয়। যুক্তরাজ্য সফর নিয়ে যে লঙ্কা কাণ্ড ঘটে গেছে তা এরই মধ্যে বাংলাদেশ ও লন্ডনের মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার হয়েছে। লন্ডন সফরের আগেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় সফরটি সরকারি সফর। ওই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে। কিন্তু শেষমেশ দেখা গেল ডক্টর ইউনূস ও তার টিম এখানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রধান উপদেষ্টা লন্ডন সফর উপলক্ষে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ও লন্ডন গিয়েছিলেন। ফলে ধারণা করা হচ্ছিল একটি দ্বিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছিল, কিন্তু বাংলাদেশের কূটনীতি জুন মাসে দ্বিতীয়বারের মতো আবারও ব্যর্থ হয়। ইউনূস স্টারমার দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনে বাংলাদেশ সরকারের দর্শনীয় ব্যর্থতা দেশে বিদেশের কূটনৈতিক মহলগুলোকে করে তুলেছে একেবারে সচকিত। ডক্টর ইউনূস বিবিসি, গার্ডিয়ান সহ একাধিক সংবাদ মাধ্যমের কাছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়ার হতাশার বিষয়টি গোপন করেননি, কিন্তু তুলে ধরতে পারেননি যৌক্তিক কারণ। আসলে ইরান এবং ইসরায়েল যুদ্ধের খবরের কারণে আমি দেশের নিউজগুলো আপাতত করার সময় পাচ্ছি না, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই নিউজগুলো একটু করি। তো এর ফাঁকে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। এনসিপির অবস্থা দেখেন, এই যে টকশো গরম করা নেতা তুষার ভাই, ওনাকে নিয়ে এসব কি বের হচ্ছে, কি লাগা মানে কি এরকম ওয়ার্ড বেডটেড হইয়া পুরা একটা মানে ছিন্নি ছাড়া অবস্থা আর কি, সিন্নি ছাড়া অবস্থা বলে জানি না। আপাতত দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তো এনসিপির মোটামুটি এই মুহূর্তে খুবই বাজে একটা অবস্থা চলছে। তবে কেউ কেউ বলছেন যে প্রেম প্রীতি করলে এরকম নাকি টুকিটাকি হয়, আবার নতুন নতুন ক্ষমতা পাইলেও অনেকে পটানোর জন্য এগুলা করে। তো যাই হোক, এনসিপি অনেক টেতিম অবস্থায় আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিএনপির সাথে বা তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকের পর অনেকটা পরিবর্তিত অবস্থায় এনসিপির সাথে একটা দূরত্ব ফিল হচ্ছে, অনেকে মনে করছে। তবে ডক্টর ইউনূস থাইমা নাই, উনি এইসব চিন্তার টাইম নাই। যেই সময়টা আছে এই সময়ের মধ্যে বাংলাদেশকে আরো কিছু দিতে চায়। আর ডক্টর ইউনূস সরকারের এই যে অর্জনটা আমি খুবই ধন্যবাদ দেই। হাজার না লক্ষ বাংলাদেশি আজকের দিনে না আগামী দিনগুলোতেও আপনার এটার সুবিধা পাবে। তিনি বেশ কিছু কাজ করেছেন, তার অবস্থানকে কাজে লাগিয়ে ঢাকায় আপনারা জানেন যে ভিসা কার্যক্রম চালু করেছে অস্ট্রেলিয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পজিটিভ সিদ্ধান্ত হয়েছে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। ডক্টর ইউনূসের রিকমেন্ডেশন বা তিনি যতটুকু ভূমিকা রেখেছেন, ঢাকা থেকে ফের ভিসা কার্যক্রম চালু শুরু করেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে $2 মিলিয়ন অনুদান দেবেন দেশটি। কামসাটা দিচ্ছেন কাকা। আচ্ছা, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার যে নবনিযুক্ত হাই কমিশনার সুশান রাইল, তিনি এই সুসংবাদ দিয়েছেন। ঢাকা থেকে ভিসা কার্যক্রম চালু করায় এবং নানা ধরনের সহযোগিতার জন্য আপনার প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আপনার হাই কমিশনার রাইল বলেন, ভিসা আবেদন এখন অনলাইনের মাধ্যমে করা যাবে। অস্ট্রেলিয়ায় বর্তমানে 65,000-এর বেশি বাংলাদেশি বসবাস করছেন এবং 14,000 শিক্ষার্থী পড়াশোনা করছে। আর এখানে বলা হয়েছে যে আপনার এখানে ব্যবসা বাণিজ্য পাক্ষিক দ্বিপাক্ষিক অনেক কিছুই আমাদের মধ্যে আছে। তো সম্ভবত কবে অস্ট্রেলিয়ার ভিসার যে প্রসেসিং বন্ধ হয়েছে সেটাও আমি জানি না। তবে এতদূর জানি গেল বেশ কয়েক বছর অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম বাংলাদেশে বন্ধ ছিল। তো মানুষকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ভারতের দ্বারস্থ হইতে হইতো, কারণ ভারতের সব দেশের দূতাবাসগুলা ভিসা কার্যক্রম চালায়, অথবা বাংলাদেশকে নেপাল সহ বিভিন্ন জায়গায় যাইতে হইতো। এখন এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে প্রতিনিয়ত স্টুডেন্ট ভিসাতে পৃথিবীর উন্নত দেশগুলোতে অনেক মেধাবী স্টুডেন্টরা কিন্তু সেখানে যাচ্ছে, সেটেল হচ্ছে, কাজ কারবার করছে। সো আমরা চাই বাংলাদেশে যেই এম্বাসিগুলোর জন্য আমাদেরকে অন্য দেশে যেতে হয় বা ভারতের দ্বারস্থ হতে হয়, বিশেষ করে বা নেপালেও যেতে হয়, কথার কথা দরকার নাই। বাংলাদেশে প্রত্যেকটা রাষ্ট্রের যেগুলো বাংলাদেশের জন্য বন্ধুসুলভ রাষ্ট্র অথবা গুটিবাজ রাষ্ট্র না, তাদের এম্বাসিগুলা বা ভিসা সেন্টারগুলা যেন বাংলাদেশে চালু করা হয়। আর আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার যে কানেক্টিভিটি আছে এটা দিয়ে তিনি এই কাজটা অন্তত যদি করে দিয়ে যান, তো পরবর্তী সময় ওনার নাম মেনশন করতে হবে না। যখন একজন মানুষ একটা ভিসার জন্য ভারতে যাইতে হচ্ছে, কলকাতায় থাকতে হচ্ছে অথবা দিল্লিতে থাকতে হচ্ছে, টাকা পয়সা খরচ হচ্ছে, হয়রানি আছে, বিভিন্ন ধরনের ঝামেলা আছে, আবার ভারতে বসে মোটা একটা পয়সা কামাইতেছে। ডক্টর ইউনূসের যে সহচর গুলা রয়েছে, চেলা চামুন্ডা চামচা বাছুরগুলা রয়েছে, এরা এত ভাটপার, মানে ভাই ভাটপারের একটা লিমিটেশন থাকে, একটা সবকিছুর একটা সীমারেখা থাকে। শুধুমাত্র একটা বদলি
একটা দুর্নীতিবাজ বাটপার বদমাইশ একটা কর্মকর্তাকে ঢাকা থেকে গাজীপুরে বদলির জন্য 20 কোটি টাকা খেয়ে ফেলেছে। 20 কোটি টাকা। আপনারা ভাবেন, যে ছেলেটা 20 টাকা রিক্সা ভাড়া দেওয়ার সামর্থ্য ছিল না আজ থেকে 11 মাস পূর্বে, সে এখন একটা বদলির জন্য 20 কোটি টাকা দুর্নীতি করে খেয়ে ফেলে। স্থানীয় সরকার বিভাগের এক দুর্নীতিবাজ কর্মকর্তা আব্দুল লতিফ খান, তার শখ ছিল দীর্ঘদিন যাবৎ গাজীপুর সিটি কর্পোরেশনে নিয়োগ হওয়া, মানে সেখানে বদলি হয়ে যাওয়া। 20 কোটি টাকা ঘুষের মাধ্যমে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে পিও বা ব্যক্তিগত সহকারী মাহফুজ আলম ভুইয়া, সে এই পুরা চক্রটা নিয়ন্ত্রণ করেছে। এর মধ্যে অনেকেই সম্পৃক্ত ছিল। প্রিয় দর্শক, আপনারা সেই অডিও রেকর্ডটা নিজের কানে শুনে নেন। আমরা বললে তো বিশ্বাস করবেন না, ওদের মুখের কথায় আপনারা শুনে নেন। ইনভেস্ট করবে, তার মাদার সিরিয়াস ছিল, গত দুদিন আইসিইউতে ছিল, মারা গেছে। ইনভেস্ট করবেন, এই মুহূর্তে তো একটা লোকের পেশা দেওয়া না। 20 কোটি টাকা ঘুষ দাবি করেন, ঘুষ দিতে দেরি হয়। তার মা অসুস্থ ছিল, সেই কর্মকর্তা যে বদলি হতে চায়, এই জন্য তাকে বিভিন্নভাবে প্রেশার দেওয়া হয়েছে। মানে ভাবা যায়, একটা নিয়োগে 20 কোটি টাকা। তার মানে এরপর আরো কি কি হয়েছে আড়ালে, একটা প্রকাশ্যে এসেছে, আর যেগুলো আসেনি সেগুলো নিয়ে তো আমরা জানি না। এই টুকাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার বাবার নামে লাইসেন্স করেছিল। তার যে পিএস, তার নামে 300 কোটি টাকা দুর্নীতির অভিযোগ হয়েছে, প্রমাণিত হয়েছে। দুদক তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে। এত কিছুর পরেও এই টুকাই বহাল তবিয়তে বসে আছে, একে কেউ কিছু বলে না, কেউ কিছু করে না। বিএনপি একটা অথর্ব দল, তারা এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগের জন্য চিল্লাচিল্লি করেও, ইশরাকের চিল্লাচিল্লির কারণেও করার পরেও তা ডক্টর ইউনূস এই আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেয় নাই। তার মানে নিশ্চয়ই সে অলৌকিক ক্ষমতার অধিকারী, নাহলে ডক্টর ইউনূসের তার প্রতি এত আস্থা কোত্থেকে আসে? লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের কারণে কিন্তু বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতার নাক কাটা গেছে। তারা কিন্তু ডিসেম্বর নির্বাচনের বিষয়ে একদম স্থির ছিল। তো সেই জায়গা থেকে তারেক রহমান পাকনামি করে ডক্টর ইউনূসের সাথে সুসম্পর্ক করার জন্য, তারা তো দুজনই পশ্চিমা দালাল, তো দালালির ভাগ বাটোয়ারা ঠিকঠাক করার জন্য বিএনপির একটা কেন্দ্রীয় শীর্ষস্থানীয় নেতৃত্বকে তারা অপমান করেছে, এবং সেই অপমানে ঘি ঢেলে দিয়েছে ডক্টর ইউনূস। তিনি কিন্তু স্পষ্টভাবে বলে এসেছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে বাংলাদেশে, যদি সংস্কার হয়, সংস্কারের সাপেক্ষে মোটামুটি একটা নিশ্চয়তা বিএনপিকে তিনি দিয়েছেন, তারেক রহমানকে। তিনি দেশে ফিরে আবার পল্টি নিয়েছেন। তিনি বলেছেন এপ্রিলে নির্বাচিত সরকার পাবে দেশ, এরপর চুপচাপ হয়ে যাব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশে আমি যতটুকু জানি নির্বাচন একদিনে হয়, মানে জাতীয় নির্বাচন একদিনে সংগঠিত হয়। এটা তো স্থানীয় সরকার নির্বাচন না, আজকে এক জেলা, পরে আরেক জেলা, তারপর অমুক জেলা, অমুক উপজেলা, এই বিষয়টা এরকম না। তো জাতীয় নির্বাচন একদিনে হয়, সেই জায়গা থেকে বাংলাদেশে নির্বাচন একদিনে হবে, ফলাফল একদিনে হবে। যদি ফেব্রুয়ারি 10 তারিখে নির্বাচন হয়, ফলাফল হবে 10 তারিখ রাতে, 11 তারিখ থেকে নতুন সরকার পরিকল্পনা করবে যারা নির্বাচনের মাধ্যমে জয়লাভ করবে। তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ডক্টর ইউনূস এপ্রিলে যেতে চায় কেন? ফেব্রুয়ারি পরে তো আরো একটা মাস আছে, মার্চ মাস। তো মার্চ মাসে কি ডক্টর ইউনূস থাকতে চায়? তাহলে এপ্রিল পর্যন্ত তিনি কেন মাথায় নিয়ে আসলেন, বা তিনি কেন বললেন? বিএনপির ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের কথা তো আপনাদের গায়ে একদম লবণ মরিচের মতো জলাজলি করে, ফুসকা পড়ে যায় আমাদের কথায়। ডক্টর ইউনূস আন্তর্জাতিক সুদখোর, তিনি যে বাংলাদেশে নির্বাচন দেবেন না, তিনি যে ক্ষমতা লোভী, তার যে ক্ষমতা আঁকড়ে রাখার একটা বিশাল প্রবণতা রয়েছে, সেটা আপনারা ধীরে ধীরে আরো বেশি স্পষ্ট হবে। ডক্টর ইউনূস বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন দেওয়ার জন্য তিনি বাংলাদেশে আসেন নাই, তার এজেন্ডা রয়েছে কিছু। সেই এজেন্ডা বাস্তবায়ন শেষে নির্বাচন হোক বা না হোক, তিনি সুন্দর মতো সুরসুর করে দেশ থেকে চলে যাবেন, মাঝখান থেকে মরবেন। এই গত 10 মাসে যারা লুটপাট, চুরি, বাটপাড়ি, ছিনতাই, রাহাজানি করেছেন, তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের মিরপুর শাখার যে প্রধান নেতারা তাদের টর্চার সেল বানিয়েছে। চিন্তা করেন, 15 বছরে আওয়ামী লীগের আয়নাঘর নিয়ে অনেক ধরনের বিতর্ক হয়, যদিও আয়নাঘর বলে কিছু নাই, এটা ইন্টারোগেশন সেল। পৃথিবীর প্রত্যেকটা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বা অন্যান্য সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, এদের কাছে ইন্টারোগেশন সেল থাকে। এখানে জিজ্ঞাসাবাদ করা হয় একদম জঙ্গি, দাগি আসামি যারা, তাদেরকে। তো সেইটা বাংলাদেশ সেনাবাহিনীর কাছেও ছিল, ডিজিএফ এর কাছেও ছিল, পুলিশের কাছে ছিল কিনা জানি না। তো এই জিনিসটাকে আয়নাঘর নিয়ে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে। একজন পরিচালক, বাংলাদেশের মাদ্রাসাপন্থী একজন পরিচালক রায়হান রাফি, সে আবার তাণ্ডব নামে একটা সিনেমা নির্মাণ করেছে, এই ঈদে মুক্তি পেয়েছে, সেখানে আয়নাঘর দেখানো হয়েছে। আদতে আয়নাঘরের কোনো উপস্থিতি ছিল না বাংলাদেশে। আয়নাঘর থাকলে এটা যেদিন 5 আগস্ট অভ্যুত্থান হয়, 6 বা 7 আগস্টের মধ্যে এটা পুরো পরিষ্কার হয়ে যেত। ওই আজমি, ব্রিগেডিয়ার আজমি, তারপর ওই মাইকেল চাকমার মতো 2 বাটপারদের কথা আয়নাঘরের আছে একটা বিষয়। এটা নিয়ে মিডিয়াতে তো গরম সরগরম করার বিষয়টা আমরা বুঝি। এগুলো যে সব পরিকল্পিত স্ক্রিপ্টেড নাটক, এটা আমরা জানি। তাহলে এই যে মিরপুর অঞ্চলের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তাদের টর্চার সেলে নির্যাতিত একজন ব্যবসায়ী
জুলাই আগস্ট আন্দোলনটির রাজনৈতিক শক্তি, নেতৃত্বের শক্তি যোগান দিল জামায়াতে ইসলামী, জনশক্তি যোগান দিল জামায়াতে ইসলামী, সংগঠিত করলো জামায়াতে ইসলামী, কিন্তু এই জুলাই আগস্ট আন্দোলনের কোনো কৃতিত্ব এখন পর্যন্ত পেল না জামায়াতে ইসলামী। বাংলাদেশে জামায়াতে ইসলামী অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের ফর্মুলা অনুযায়ী সংস্কার প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একমত করতে যে ঐকমত্য কমিশনের আলোচনা চলছে, ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনার বৈঠক জামায়াতে ইসলামী বয়কট করেছে। জামায়াতে ইসলামী এই বয়কটের কারণ হিসেবে সংবাদ মাধ্যমকে বলছে, লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে এবং বৈঠক শেষে যৌথ ঘোষণার মাধ্যমে নির্বাচনের তারিখ এগিয়ে এনে একতরফাভাবে ঘোষণা করে দিয়ে জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলোকে ইউনূস সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস ইগনোর করেছেন, অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন। এই অভিযোগে জামায়াতে ইসলামী ইউনূস সরকারের ফর্মুলা অনুযায়ী সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একমত করতে ঐকমত্য কমিশনের যে বৈঠক চলছে সেই বৈঠক বয়কট করেছে। বৈঠকে এর আগে কয়েক দফা আলোচনাতেই জামায়াতে ইসলামীর পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের, এবং তার সঙ্গে সংবাদ মাধ্যমের যোগাযোগের ফলেই জানা যায় যে আপাতত এই বৈঠকে তারা অংশ নিচ্ছে না। ঐকমত্য কমিশন অবশ্য জামায়াতে ইসলামীকে বেশি সাধাসাধি করেনি, তারা বলেছে যে আপনারা চাইলে 2 ঘন্টা পরেও যোগ দিতে পারেন, এবং এ দফায় ঐকমত্য কমিশন ভাবছে সবগুলো রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে 3 দিনের একটা আলোচনা তারা করবে, কারণ এই 3 দিন ব্যাপী আলোচনা শেষে তারা দেখে ফেলতে চায়, ঠিক করে ফেলতে চায় যে কোন কোন বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে। এবং ঐকমত্য কমিশন, প্রফেসর আলী রিয়াজ যেই কমিশনের সহসভাপতি, ডক্টর মোহাম্মদ ইউনূস সভাপতি, ডক্টর আলী রিয়াজ বলছেন যে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে সেই সব বিষয়গুলোকে একত্র করেই জুলাই সনদ ঘোষিত হয়ে যাবে আগামী জুলাই মাসে। তার মানে জুলাই সনদ যে ঘোষিত হয়ে যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনেও যেমনটা বলে এসেছেন এই জুলাই মাসেই, সেদিকেই কাজ এগিয়ে নিচ্ছে ঐকমত্য কমিশন, এবং এখন খুব বেশি সাধাসাধির তাদের কোনো সময় নেই। কিন্তু জামায়াতে ইসলামী এই যে বয়কট করলো কিংবা বলল তাদেরকে ইগনোর করা হয়েছে, এটা কি গোস্বা নাকি নাটক, নাকি সত্যিকার অর্থেই জামায়াতে ইসলামীর সঙ্গে ডক্টর ইউনূস সরকারের এর মাধ্যমে একটা বড় ধরনের দূরত্ব হয়ে যাওয়ার প্রমাণ পাওয়া যাচ্ছে? আমি জানি, আমি যখন লন্ডন বৈঠকের পর জামায়াতে ইসলামী এবং এনসিপির জন্য এই বৈঠক কেন আশঙ্কাজনক এমন বয়ান তৈরি করলাম, জামায়াতে ইসলামী এবং এনসিপি কেন সন্দেহের চোখে ওই বৈঠকটি দেখছে সেই বয়ান তুলে ধরলাম, আপনারা অনেকেই আমাকে লিখলেন, আরে ডক্টর ইউনূস সরকার তো জামায়াতে ইসলামীর সরকার, এরা সব একসাথেই আছে, আপনি কেন ভাবছেন যে এই বৈঠকের মাধ্যমে একটা দূরত্ব হয়ে যাবে? কিন্তু জামায়াতে ইসলামী কিন্তু স্পষ্টভাবেই বলছে যে তাদের কিংবা এনসিপির কারো ধারণা ছিল না যে যুক্তরাজ্য বৈঠকটির মূল উদ্দেশ্য আসলে তারেক রহমানের সঙ্গে বৈঠক, এবং সেই বৈঠকে গিয়েই এই সিদ্ধান্ত হয়ে যাবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, কাজে এর সময়টায় আর কোনো গ্যাঞ্জাম করো না বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে বিএনপির ব্যাপক সমর্থন নিয়ে লন্ডন থেকে এমন একটা অবস্থায় ফিরবেন যখন তার আর জামায়াতে ইসলামী আর এনসিপিকে তেমন ভাবে পাশে দরকার নেই। আমি আপনাদের সঙ্গে একমত, এই সরকার নিশ্চিতভাবেই জামায়াতে ইসলামীর সরকার। দেখুন, এনসিপিকে বড় ধরনের কোনো রাজনৈতিক পক্ষ ভাবতে আমার এখনো অসুবিধা আছে। মনে রাখতে হবে এই দলটির আমরা 5, 10, 20 জন নেতাকে হয়তো এখন পর্যন্ত চিনি, এবং এদের রাজনৈতিক দলটি গঠনে সর্বত সাহায্য, অনুপ্রেরণা এবং সমর্থন দিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে, এবং সেটা নিয়ে তার কোনো রাগ ঢাক নেই। এনসিপির যে মাঠে বা রাজপথে বা জেলায় জেলায়, ঢাকার বাইরে কিংবা ঢাকায় কোথাও কোনো জনশক্তি নাই, সেটা আমরা বিভিন্ন জেলায় তাদের রাজনৈতিক সমাবেশ করার প্রচেষ্টা থেকে দেখেছি। ঢাকায় বাইতুল মোকাররমের গেইটেও তারা কয়েকশো লোক জড়ো করতে পারেনি, সেটাও দেখেছি। এবং আমরা দেখেছি যে হাসনাত আবদুল্লাহর আওয়ামী লীগ নিষেধাজ্ঞার জন্য যমুনার সামনে সমাবেশ করতেও জনশক্তির জন্য জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলামের মতো সমমনা ইসলামপন্থী দলগুলোর উপর নির্ভর করতে হয়েছে। কিন্তু অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনের মূল রাজনৈতিক শক্তি ছিল জামায়াতে ইসলামী, এবং জামায়াতে ইসলামী যে এর মূল শক্তি ছিল, এনসিপির জন্যই বলি বা জুলাই আগস্ট আন্দোলন যার ফলে ইউনূস সরকার গঠিত হলো, সে বিষয়ে এখন নানা রকম প্রমাণাদি হাজির হয়েছে। আমরা এও জানি যে ছাত্র শিবির নেতৃত্বই মূলত ঠিক করে দিচ্ছিল কখন কোন কর্মসূচি ঘোষণা দেবেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা রাজপথে, কিংবা তারা ভিডিও বার্তায় কখন কি বার্তা দেবেন সেই বার্তাগুলো লিখে দিচ্ছিলেন, ভিডিও করে দিচ্ছিলেন ছাত্র শিবিরের নেতা রাফে সালমান রিফাত কিংবা জোনায়েদের মতো ব্যক্তিরা। এমনকি ছাত্র শিবিরের নেতৃবৃন্দই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে প্রথম আমন্ত্রণ জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কাজেই এই আন্দোলন
যে জামায়াতে ইসলামীর জন্য বড় ধরনের একটা রাজনৈতিক বিজয়, তা নিয়ে এখন সন্দেহের কোনো অবকাশ নেই। কারণ দেখুন, 17 বছর ধরে গোপনে রাজনীতি করতে করতে আওয়ামী লীগের মামলা হামলায় জর্জরিত অবস্থায় জামায়াতের কোনো পর্যায়ের নেতারা ঘরের বাইরে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারছিলেন না। তারা বরাবর বলে এসেছেন যে আওয়ামী লীগ বিচার বিভাগকে ব্যবহার করে তাদের ওপর এক রকমের রাজনৈতিক প্রতিশোধ নিয়েছে, তাদের নেতাদের 2 স্তরকে যুদ্ধাপরাধের বিচারের সম্মুখীন করে মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে। ডক্টর ইউনূস সরকার থেকে সমর্থন সরিয়ে নিতে পারে জামাত, হ্যাঁ এটাই রাজনীতি। প্রয়োজনে নিবে। ইউনূস তো আর ইউনূস নবী না, তার প্রতি সমর্থন সরিয়ে নেওয়াটা একদম স্বাভাবিক যদি তিনি সঠিক লাইনে না থাকেন। আমি একটা কথা বলি যে আমি শতবার বলেছি যে স্যার আপনাকে 5 বছর চাই, প্রয়োজনে আবার বলবো, প্রয়োজনে 1 ঘন্টা পর সেই অবস্থান পরিবর্তন করবো। দিস ইজ পলিটিক্স। দর্শক, জামাত সাফ জানিয়ে দিয়েছে, একটা সাফ কথা বলেছে, এর গভীরতা অনেক। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন সরকার একটি নির্দিষ্ট দলের অনুগত। এর মানে ইউনূস সরকার বিএনপির অনুগত হয়ে গিয়েছে, বিশেষ করে লন্ডন বৈঠকের পর। এটা স্পষ্ট করে বলেছে জামাত, কোনো রাগঢাক নাই, সরকার বিএনপির অনুগত। দেখেন, বিএনপির প্রতি পক্ষপাত দুষ্ট তাও কিন্তু বলছে না, মানে বিএনপির কথায় চলে। তো জামাত এমনি এমনি ঐক্যমত কমিশনের সংলাপ বয়কট করেনি, অনুগত বলে। এর মানে সরকার চলে এখন বিএনপির কথায়। ঐক্যমত কমিশনে কি কি আলোচনা হবে, কারা কারা বসবে, ঐক্যমত কমিশনের ঐক্যমতের প্রক্রিয়াটা কি হবে, এগুলো এখন বিএনপি ঠিক করে দিচ্ছে। জামাত এগুলো টের পেয়েছে বলে স্পষ্ট করে বলছে সরকার একটি নির্দিষ্ট দলের অনুগত। দ্যাট মিনস বিএনপির অনুগত। এখন একটা নির্দিষ্ট দলের অনুগত যে সরকার নিরপেক্ষ নয়, সেই সরকার অধীনে তো সুষ্ঠু নির্বাচন হবে না। সেই সরকারের প্রতি সমর্থন সরিয়ে নেওয়াটা স্বাভাবিক হবে। যদি এই সরকার ওই নির্দিষ্ট দলের প্রতি অনুগত থেকে নির্বাচন করতে চায়, তাহলে ডেফিনেটলি জামাত ইউনূসের উপর থেকে সমর্থন সরিয়ে নেবে, এতে কোনো সন্দেহ নেই। এটার জবাবটা আবারও দেব সেই ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির বক্তব্য দিয়ে, যে জুলাইয়ের সাথে যদি আমার বাপ গাদ্দারি করে তাহলে ও আমার বাপ না। ইউনূস যদি জুলাইয়ের সাথে গাদ্দারি করে তাহলে ইউনূস আমাদের ইউনূস না, ইউনূস বিএনপির ইউনূস। মানুষের যে কোনো সময় ডেভিয়েশন হতে পারে। তবে হ্যাঁ, আমরা এখন আশা করি প্রফেসর ইউনূস সঠিক পদে থাকবেন। তবে জামাতের এই যে বক্তব্যগুলো, এটা যুগান্তকারী বক্তব্য, স্মরণ করিয়ে দেওয়া যে আপনি একটা দলের অনুগত হয়ে গিয়েছেন, এখন আপনার সরকারের একটা বিরাট অংশ বিএনপির খপ্পরে পড়ে গিয়েছে পিওরলি, আপনি নিজে সহ। অতএব আমরা এটা স্পষ্টভাবে বলছি, এখন বলছি, সামনে একদম সমর্থন সরিয়ে নিব। আর ইসলামপন্থীরা সমর্থন সরিয়ে নিলেই সরকার টিকতে পারবে না, কারণ এই সরকারের মূল শক্তি ইসলামপন্থীরা। নানান সময় সরকার ইসলামপন্থীদের কাজে লাগিয়েছে। যেমন সংখ্যালঘু ইস্যুতে সরকার বিপদে পড়েছে, ইন্ডিয়ার ভয়ানক প্রোপাগান্ডা শিকার হয়েছে, ইসলামপন্থীদের কাজে লাগিয়েছে। কিন্তু নারী নীতি ইস্যুতে কিন্তু ইসলামপন্থীদের ওইভাবে কাজে লাগায়নি। একই সাথে ইউনূস চলে যেতে চেয়েছেন, ইসলামপন্থীরা ঠেকিয়ে রেখেছে। ইসলামপন্থীরা কোনো বিনিময় ছাড়া ডক্টর ইউনূসকে সমর্থন দিয়ে আসছিল, কিন্তু সেই ইউনূস যদি এখন ইসলামপন্থীদের সাথে গাদ্দারি করে, বিএনপির সাথে আপাত করে, তাহলে সে ইসলামপন্থীদের সরিয়ে নিবে সমর্থন, আর সরিয়ে নিলে থাকতে পারবে না। বিএনপি এমন চরিত্রের দল, কয়েক সেকেন্ডের ব্যবধানে প্রিয় ইউনূস থেকে সুদখোর মৌলবাদী ইউনূস হয়ে যাবে। এই জন্যে ইউনূসের মূল শক্তি ইসলামপন্থীরা, কিন্তু সেই ইসলামপন্থীরা এখন বলছে সরকার একটি নির্দিষ্ট দলের অনুগত। মানে বর্তমান সরকারের সাথে ভবিষ্যৎ সরকারের সাথে এক ধরনের আতাত হয়েছে লন্ডনে। এই বক্তব্য খুব তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে সমর্থন সরিয়ে নেওয়ার ইঙ্গিত। সরকার একটি নির্দিষ্ট দলের প্রতি অনুগত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মসূচি সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম। ডক্টর শফিকুল ইসলাম অথবা জামাতের সিনিয়র নেতা নন বা মৌলিক নীতি নির্ধারক নন, মানে নির্বাহী পরিষদের সদস্য নন, কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছেন এটা জামাতের একদম টপ পলিসি মেকারদের স্পিরিটের সাথে সঙ্গতিপূর্ণ। এটাই জামাত অ্যাজ এ হোল এখন চিন্তা করে, সেটাই শফিকুল ইসলাম মাসুদ বলেছেন। তিনি জানেন তো নির্বাহী পরিষদ কিভাবে কি আলোচনা করেছে, এগুলো তিনি জানেন। অতএব তার বক্তব্য এটি জামাতের বক্তব্য। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জাতির প্রধান প্রত্যাশা ছিল। দেখেন, প্রধান প্রত্যাশা ছিল, এর মানে বর্তমানে সেই জায়গায় সরকার নেই, ডেভিয়েশন হয়েছে বলে জামাত মনে করে। আর ডেভিয়েশন হয়েছে বলে মনে করার কারণেই তো ঐক্যমত কমিশনের সংলাপ বর্জন করেছিল, বয়কট করেছিল। সংস্কার, গণহত্যার বিচার এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেয়া। অথচ তারা জনগণের আকাঙ্ক্ষা
বুঝতে ব্যর্থ হয়ে গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্যগুলো প্রকাশ করতেছে। এবং এইখানের মধ্যে কয়েকটা মানে কিছু সংখ্যক মন্তব্য আছে যেই মন্তব্যগুলো কিনা বাংলাদেশের মানুষকে বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে এবং বাংলাদেশের মানুষকে মানে ভুল পথে নিচ্ছে। এইগুলা কথায় আপনারা শুনবেন না, এবং এই নিউজগুলা কিন্তু তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ায় যাতে করে বাংলাদেশের মধ্যে মানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এবং তাদের ফায়দাগুলো তারা লুটে নিতে পারে। দর্শক শ্রোতায় তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।